দেশের কথা দশের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। সঙ্গে আছি আমি আফরোজা সোমা। সুপ্রিয় দর্শক, আপনারা ইতোমধ্যেই হয়তো জানেন যে দুর্নীতির ধারণা সূচকে বিশ্বের 180টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 146তম বলে আমরা যে প্রতিবেদনটি পেয়েছি সেখানে দেখা গেছে। যদি আমরা এই কথাটি একটু উল্টোভাবে বলি, মানে হিসেবটা যদি উল্টো দিক থেকে দেখা হয়, তাহলে সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকার মধ্যে বাংলাদেশ এবারে দ্বাদশ অর্থাৎ 12তম অবস্থানে এসেছে। বলা হচ্ছে যে 2 ধাপের একটা অবনমন ঘটেছে। এই 2019 সালে বিশ্বের 180টি দেশে এবং অঞ্চলে দুর্নীতির পরিস্থিতি বিবেচনায় নিয়ে বার্লিন ভিত্তিক প্রতিষ্ঠান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বা টিআই গত বৃহস্পতিবারে এই বার্ষিক সূচকটি প্রকাশ করেছে। প্রকাশিত এই সূচকের হিসেবে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আর একটি রয়েছে এবং সেই দেশটি হলো আফগানিস্তান। আফগানিস্তানের অবস্থান 173তম। এই সূচক অনুযায়ী দক্ষিণ এশিয়ায় সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ বলে বিবেচিত হয়েছে ভুটান। এরপর যথাক্রমে রয়েছে ভারত, শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান, মালদ্বীপ ও মিয়ানমার। আর এই সূচক অনুযায়ী সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে প্রথম স্থানে রয়েছে ডেনমার্ক। এছাড়া দ্বিতীয় থেকে দশম স্থানে যথাক্রমে যে দেশগুলো রয়েছে সেগুলো হচ্ছে নিউজিল্যান্ড, ফিনল্যান্ড, সিঙ্গাপুর, সুইডেন, সুইজারল্যান্ড, নরওয়ে, নেদারল্যান্ডস, জার্মানি ও লুক্সেমবুর্গ। এই যে দুর্নীতির ধারণা সূচক বেশ কিছু বিষয়কে বিচার বিবেচনায় নিয়ে জরিপের মাধ্যমে তারা এই তালিকাটি করে, কিন্তু এটি যে একেবারে বিতর্ক মুক্ত সেটিও বোধহয় নয়, কারণ আমরা প্রতিবেদন প্রকাশ হওয়ার পর সেরকম বিতর্কও দেখতে পাচ্ছি। তো এই যে দুর্নীতির কম বা বেশি, বাড়লো নাকি কমলো, এই বিষয়টি আজকে আমরা এই আলোচনায় খতিয়ে দেখতে চাই। এজন্য আজকে আমাদের অনুষ্ঠানের শিরোনাম নির্ধারণ করা হয়েছে দুর্নীতির কম বেশি। এবং এই নিয়ে কথা বলবার জন্য আজকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন 3 জন অতিথি। স্টুডিওতে আজকে আমার সঙ্গে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। আপনাকে স্বাগত জানাচ্ছি। এছাড়া আজকে আমাদের সঙ্গে অনলাইনে আরও 2 জন অতিথি যোগ দিয়েছেন। এর মধ্যে রয়েছেন এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরী। আপনাদের দুজনকেও স্বাগত জানাচ্ছি আজকের দেশের কথা দশের কথা অনুষ্ঠানে। আজকের আলোচনাটি ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনাকে দিয়ে শুরু করতে চাই। এই যেই নতুন ধারণা সূচক যেটি এবছরে এই কদিন আগে বের হলো, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। বিশেষ করে দেশ টিভিকে আজকের এই দেশের কথা দশের কথা অনুষ্ঠানে একটি অত্যন্ত পুষ্টিকর বিষয় নিয়ে আলোচনার সূত্রপাত ঘটানোর জন্য দুঃখিত। কেননা দেখা যাচ্ছে যে দুর্নীতির বিষয়টি সারা বিশ্বব্যাপী আর্থসামাজিক প্রেক্ষাপটে, রাজনৈতিক অর্থনীতির প্রেক্ষাপটে কিংবা প্রাকৃতিক দুর্যোগ কিংবা মহামারীর প্রেক্ষাপটে এটি বিশেষভাবে আলোচিত হচ্ছে, উঠে এসছে। এই কারণে উঠে এসছে যে মানব ভাগ্যে, মানব ইতিহাসে, মানুষের অর্থনৈতিক জীবনে, সমাজ জীবনে দুর্নীতি একটি কালো ছায়া হিসেবে বিরাজ করছে। একে কেন্দ্র করেই এটি অর্থনীতি, সমাজ, রাজনীতি সবকিছুকেই এফোড় ওফোড় করে দিচ্ছে। যেমন আমরা বাংলাদেশের কথাই বলি, ধারণা সূচক যেভাবেই হোক না কেন, আমাদের জনগণ ধারণা সূচক শব্দটির সাথে হয়তো অত বেশি পরিচিত হবে না, কিন্তু সে যখন প্রতিটি পদে পদে, ইভেন অত্যন্ত মাঠ পর্যায়ের একটা অফিসে যেয়ে যখন একটি সাধারণ একটি কাজ করতে যেয়েও যখন সে নানান ধরনের বিড়ম্বনার শিকার হয়, কিংবা যখন সে দেখে যে সমাজের অনেকগুলো ক্ষেত্রে অনেক অসঙ্গতির কোনো প্রতিকার ঠিক মতন হচ্ছে না, তখন সেটাকে তার ভাষায় একটি একটি অপরিকল্পিত, মানে অকল্পনীয় একটি পরিস্থিতির আর নির্দেশ তাকে দেয়। কেননা একটি স্বাধীন দেশে নিজের আশায়, নিজের সবকিছু সংবিধানে সে মৌলিক অধিকারের যে সমস্ত স্বীকৃতি আছে সেগুলিকে না পেয়ে যদি সে চলাচল করে, তাকে চলাচল করতে হয়, তাহলে সেটা তার দৃষ্টিতে একটি অস্বস্তিকর পরিবেশ। আমরা দুর্নীতি বলতে শুধুমাত্র যদি এটা বুঝে থাকি যে কিছু ঘুষ লেনদেন, কিছু টাকা পয়সা নেওয়া, এটা নয়। দুর্নীতি কিন্তু একটি বিস্তৃত ব্যাপার। চিন্তার দুর্নীতি, ব্যবহারের দুর্নীতি, মনোভাবের দুর্নীতি,
নানানভাবে দুর্নীতি, নীতিহীনতাই হচ্ছে দুর্নীতি। কেউ হয়তো ঠিক ঘুষ খান না, সরাসরি টাকা পয়সা নেন না, এটা ঠিক আছে, কিন্তু তিনি কাজ করেন না। তার কাজের জন্য, তার না কাজ করার জন্য অনেক কাজ আটকিয়ে যায়। যার যখন যে সেবা দেওয়ার কথা সেটি তিনি দেন না বা পান না জনগণ, যদিও সুশীল সেবক, পাবলিক সার্ভেন্ট বলা হয়ে থাকে, সিভিল সার্ভেন্ট বলা হয়ে থাকে, সেই সেবকের কোনো সন্ধান সেখানে পাওয়া যায় না। পাকিস্তান আমলে, তদনীন্তন পাকিস্তান আমলে প্রেসিডেন্ট আইয়ুব একটি বই লিখেছিলেন, সেটি ছিল ফ্রেন্ডস নট মাস্টার্স। এটার কিন্তু দ্ব্যর্থবোধক অর্থ ছিল। ফ্রেন্ড, তিনি মাস্টার্স নন, আবার তিনি মাস্টার্স, ফ্রেন্ড নন, দুইভাবেই অর্থ করা যেতে পারে এবং সেইভাবেই ভাবা চলতো। তেমনি একটা সমাজে যখন সার্বিকভাবে শান্তির সাথে, সুনীতির সাথে, সদাচারের সাথে যদি চলাচল করা যায় থাকে, তাহলেই সেটা দুর্নীতিমুক্ত বলা যেতে পারে। কেননা দুর্নীতি একটি একটা ভিসিয়াস সার্কেল বলা হয়ে থাকে বা বলা যায়। একজনের দুর্নীতি করে সে যদি সেখানে থেমে থাকতো তাহলে হতো, কিন্তু তার ওই দুর্নীতিজাত অর্থ সে আবার আরো বেশি অন্যকে দুর্নীতিজাত করতে উদ্গ্রীব হয়, বাধা সৃষ্টি করে। যেমন সাম্প্রতিককালে আমরা দেখছি কালো টাকা সাদা করার যে বিষয়টা আসছে, এখানে কালো টাকার মালিক হয়ে বসে থাকলেই ঠিক ছিল, কিন্তু সে সমাজে বৈষম্য সৃষ্টি করছে এবং সে নানানভাবে সাদাকে বা ভালোকে বা সত্যকে বা সুন্দরকে প্রকাশে সে প্রকারান্তরে বাধা দিচ্ছে। কিভাবে সেটা ফিউটাইল করা যায় সেই চেষ্টাও সে করছে, এই টাকা সে লাগাচ্ছে। যার জন্যেই আমাদের দেশে দুর্নীতি দমন যে বলা হয়, দুর্নীতি দমন কমিশনের যে কাজ শুরু হয়, সেটা হয় কিন্তু দুর্নীতি হয়ে যাওয়ার পরে। দুর্নীতি হওয়ার আগে দুর্নীতির উৎসের সেখানে কিন্তু তার কিছু করণীয় থাকে না। অনেক দুর্নীতি হয়ে ধন্যবাদ। যাবে, একবার অভিযোগ আসবে, তারপরে সেটা হবে। আমি এই বলে থামি আপাতত। জি, ঠিক আছে। অনেক ধন্যবাদ। আমরা এই পর্বে আলোচনায় আরো একটু গভীরে যাবার আগে আমাদের অন্য দুজন অতিথির বক্তব্য একটু শুনে যেতে চাই। আসতে চাই অধ্যাপক কার্জন আপনার কাছে। এই যে নতুন যে সূচক আমরা পেলাম, সেটাকে আপনি কিভাবে দেখছেন? ধন্যবাদ। আপনি টিআইবির সূচকের কথা বাদ দেন, পরে আমরা আলোচনা করি। যদি আপনার আলোচনার সূত্রটা ওটা মানে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ যে সাম্প্রতিক সময়ে যে দুর্নীতির ধারণার সূচক দিয়েছে, সেটার সূত্র ধরে আলোচনার আরম্ভ হয়েছে। আমি ব্যক্তিগতভাবে যেটা মনে করি যে আপনি ধরেন যে বাংলাদেশ যখন স্বাধীন হলো 1972 সালে, আপনার বাংলাদেশের যে বাজেট হয়েছিল 1972-73 অর্থ বছরে, সেটা ছিল শুধু 786 কোটি টাকা। কিন্তু গত বছর আমাদের যে অর্থ বছরে বাজেট হয়েছে সেটার পরিমাণ আপনি দেখেন 5,60,000 কোটি টাকা। কোথায় 786 কোটি টাকা, আর আপনি প্রায় 50 বছর হতে চললো বাংলাদেশের, তখন 5,60,000 কোটি টাকা। তাহলে পরে আপনার এটার মধ্য দিয়ে আমরা যেটা বুঝতে পারছি যে আমাদের যে ভলিউম অফ বিজনেস, কমার্শিয়াল অ্যাক্টিভিটি, এটা বেড়েছে অনেক। সুতরাং সেই যে এত বিপুল পরিমাণে যে আপনার ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কর্মকাণ্ড বেড়ে যাওয়া, সেখানে কোনো দুর্নীতি হবে না সেটা কিন্তু আমি মনে করি না। তার মানে কি আপনি মনে করছেন দুর্নীতিটাকে বৈধ করা যাচ্ছে? এটা বাস্তবতা। পৃথিবীর যে কোনো দেশে আপনি গেলে দেখবেন যে আপনার না, পৃথিবীর যে কোনো দেশের বোধহয় বাস্তবতাটা এমন নয়। পৃথিবীর যে কোনো দেশের মধ্যে এই তালিকায় কিন্তু আপনি 180টা দেশ আছে এবং আপনার দেশ এখানে 12তম হয়েছে নিচের দিক থেকে। তাহলে আপনি কি দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা দিয়ে এটাকে বৈধ করতে চাইছেন? আপনি কি এমন কোন দেশের কথা বলতে পারবেন যেটা দুর্নীতি মুক্ত? না, এটা আপনার কাছে শুনতে চাই। বেশি দুর্নীতিগ্রস্ত দেশের সঙ্গে কি আপনি আপনার দেশকে তুলনা করে বৈধ করতে চাইছেন? আপনি মাঝখান থেকে যদি ইন্টারফেয়ার করেন তাহলে পরে মানে আমি কথাটা শেষ করি, তারপর আপনি শুরু করেন, তাহলে পরে আপনার প্রশ্নটা আরো ফলপ্রসূ হবে। প্লিজ বলুন, বলুন। তো এই আপনার যেটা পৃথিবীতে আপনার এম্পেরিক্যাল এভিডেন্স যেটা, যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সাথে সাথে দুর্নীতিটাও বাড়ে, এবং বাংলাদেশ পুরোপুরি দুর্নীতি মুক্ত হবে সেটা আমি মনে করি না, যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ড প্রচণ্ডভাবে বেড়েছে। আমি সেটা একটু আপনার অর্থ বছরের যে 72-73 সালে কোনটা ছিল আর গত অর্থ বছরে কোন বাজেটটা হয়েছে। কিন্তু মুশকিলটা হচ্ছে আবার মাঝখানে আপনি দেখবেন যে আমাদের দুর্নীতি দমন কমিশনের যে নানা রকম সমালোচনা, যে তারা মানে এতটা সক্ষম না যাতে করে কার্যকরভাবে দুর্নীতি নির্মূল করা যায়। আবার তারা অনেক ক্ষেত্রে ডাবল স্ট্যান্ডার্ড মেনটেন করেন, যে কথাটি ইফতেখারুজ্জামান ওই সূচকে বলেছেন, যে তারা ছোটোখাটো মাছ ধরেন আর কি, মানে স্মল ফিশ,
আর যারা রাঘব বোয়াল কিংবা যারা মাস্টার মাইন্ড, যারা গডফাদার, সেখানে আপনার তারা কিছুই করতে পারেন না। এই জায়গাতে একটু আমি আপনার কাছে প্রশ্ন করতে এখানে চাই। হ্যাঁ আমি শেষ করি। আপনি বলছেন এইখানে আমি আমার বলছি না, প্রশ্ন প্রাসঙ্গিক। এটা নির্বাহী আপনার কাছে পরিচালক জানতে চাইছি যে ইফতেখারুজ্জামান উনি যেটা বলছে যে দুর্নীতি দমন কমিশন তাদের সক্ষমতা কম, যেটা আপনি মাত্রই বললেন। না, ইফতেখারুজ্জামান তার স্টেটমেন্টে বলেছেন। ওকে, আমি সেটাকে তার ভাষ্য আপনি যেটি কোট করেছেন যে দেশে দুর্নীতি দমন কমিশনের সক্ষমতা কম, তারা ছোট ছোটদের ধরছে, রাঘব বোয়ালদের ধরছে না। এইখানে প্রাসঙ্গিক এই উত্তর না পেয়ে অন্য আলাপে গেলে আমাদের এই প্রসঙ্গটা থাকছে না। এইখানে এটা কি আসলে সক্ষমতার প্রশ্ন নাকি রাজনৈতিক সদিচ্ছার অভাবও এখানে জড়িত আছে বলে আপনি মনে করেন? দুটোই, রাজনৈতিক সদিচ্ছাও এটার জন্য দায়ী, আবার একই সাথে সক্ষমতাও দায়ী। কারণ দুদকের যে মহাপরিচালক তিনি বলেছেন যে আমি নিশ্চয়তা দিতে পারবো না যে দুদকের সব কর্মকর্তা সৎ হবেন। তো দুদকের কর্মকর্তাই যদি অসৎ হন, দুর্নীতিগ্রস্ত হন, তাহলে হাউ দে ক্যান এলিমিনেট করাপশন। হ্যাঁ, এবং এখানে আপনি দেখেন, আমি আপনাকে একটা উদাহরণ দেই। এটা ঠিক যে সরকার এবং দুর্নীতি দমন কমিশন সাম্প্রতিক সময় কিছু কর্মকাণ্ড করেছে, একদম কিছু করেননি সেটা আমি বলছি না। হ্যাঁ, কিছু কর্মকাণ্ড করেছেন দুর্নীতি বিরোধী, কিন্তু সেটাকে আমি একজন সচেতন নাগরিক হিসেবে সেটা বলবো আধা আধি। অর্ধেক করেছেন, অর্ধেক করেন নাই। আমি আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বিষয়টা স্পষ্ট হবে। আপনি দেখেন যে করোনার সময় যে ঘটনাটা খুবই আলোচিত ছিল, যে আপনি একটা ছবি নিশ্চয়ই দেখেছেন যে যে প্রতারক শাহেদ, রিজেন্ট হাসপাতালের মালিক, তিনি বসে আছেন এক পাশে, আরেক পাশে স্বাস্থ্য অধিদপ্তরের যে সাবেক ডিজি তিনি, আর মন্ত্রী মাঝখানে, এবং পেছনে 3 জন সচিব দাঁড়ানো। তো এইখানের মধ্য দিয়ে কিন্তু দুর্নীতিটা পরবর্তীতে শাহেদকে গ্রেপ্তার করে তার মাধ্যমে যে স্বীকারোক্তি, সেটার মধ্য দিয়ে আমরা জানলাম যে কত দুর্নীতি হয়েছে। এবং সেই দুর্নীতিতে কি হলো, ডিজিকে আপনি পদত্যাগে বাধ্য করলেন কিংবা তিনি পদত্যাগ করলেন, কিন্তু অ্যাডমিনের আমলা এবং মন্ত্রী তাদের আপনি ধরলেন না। আপনি কি করলেন, ড্রাইভার মালিককে ধরলেন, তার 100 কোটি টাকা হলো। তাহলে নিচের যারা তাদেরকে আপনি ধরলেন, একটা পর্যায়ে গিয়ে থেমে গেলেন। কোথায় থামলেন, যে অ্যাডমিনের আমলা, সচিব এবং মন্ত্রী, নিচের এই জায়গা পর্যন্ত আপনি ধরলেন, তারপরে ধরলেন না। সেই জন্য আমি বললাম আধা আধি। এবং সেই একই কথা ইফতেখারুজ্জামান বলেছেন যে আপনি ইউ আর ক্যাচিং এ স্মল ফিশ, হ্যাঁ, বাট ইউ ক্যানট টাচ দি মাস্টার মাইন্ড। ধন্যবাদ। আমরা এই জায়গা থেকে একটু যেতে চাই আমাদের অন্য আরেকজন অতিথি কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আপনার মন্তব্য জানতে চাই। আসলে তো দুর্নীতি দমন কমিশন চুনোপুটি নিয়েই কারবারটা করে। তারা কিন্তু রাঘব বোয়াল এ পর্যন্ত কোনো রাঘব বোয়াল ধরতে পারেনি। আর ধরবার জন্য যে সক্ষমতা, সেই সক্ষমতার মধ্যে বিশাল ঘাটতি আছে। তাদের রাজনৈতিক যে ইচ্ছা, সেই রাজনৈতিক ইচ্ছারও অনুপস্থিতি আছে। কারণ হচ্ছে কি, যে আইনটাই, দুর্নীতি দমন কমিশনের আইনটাই এমন যে সেখানে অনেক কিছুই করবার অবস্থা নাই। অর্থাৎ দুর্নীতি দমন কমিশন যে ধরবে, ধরার আগে তাকে কিন্তু অনুমতি নিতে হবে। তিনি কিন্তু দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইচ্ছা করলে বা কমিশনাররা ইচ্ছা করলে একজন সচিবকে বা 5 জন আমলাকে ধরতে পারবেন না। তার জন্য তাকে অনুমতি নিতে হবে। এই যে পূর্ব অনুমতি নেওয়া, এটাই কিন্তু এক ধরনের ডিটারেন্ট। এটাই কিন্তু এক অর্থে বড় দুর্নীতিগুলো ধরবার ক্ষেত্রে অন্তরায়। আর বাংলাদেশের যেটা ডক্টর কার্জন বললেন, যে বাংলাদেশের প্রথম যে বাজেট, সেই বাজেটের আকার ছিল কত, আয়তন ছিল 700 কোটি টাকা, একটু বেশি। কিন্তু সেটাও কিন্তু যখন বাস্তবায়ন হয় তখন কিন্তু এটা কিন্তু অ্যানাউন্স ছিল, ঘোষিত বাজেট, কিন্তু বাজেট যেটা সংসদ মানে প্লেস করা হলো সেটা, কিন্তু যখন বাস্তবায়ন হয় তখন কিন্তু অত ছিল না। আর আমাদের যে ইনফ্লেশন, সেই ইনফ্লেশনটাও অনেক। আর আমাদের বড় বড় যে প্রকল্পগুলো, সেই প্রকল্পগুলো যেমন 1 কিলোমিটার রাস্তা তৈরি করতে ভারতে, আমি নিজে এটা 70-এর দশকের শেষের দিকে এবং 80-র দশকে কেরালা, পশ্চিমবাংলা, দিল্লি এবং আমাদের ঢাকা শহরের 1 কিলোমিটার রাস্তা তৈরি করবার প্রাক্কলন গুলো হিসাব করেছি। এবং সেই সময় দেখা যেত যে যেই রাস্তাটা তৈরি করার জন্য পশ্চিমবাংলায় 1 কোটি ইন্ডিয়ান রুপিস লাগতো, সেটা কেরালাতে হচ্ছে 60 লক্ষ টাকায় হয়ে যেত। আর দিল্লিতে কিন্তু 3 কোটি টাকা ছাড়িয়ে যেত। আর বাংলাদেশে সেটা সেই সময়ও ছিল কিন্তু 8 কোটি টাকা, 9 কোটি টাকা। আর এখন আমরা 1 কিলোমিটার রাস্তা করতে খরচ করি অন্তত 40 গুণ, 50 গুণ, কখনো কখনো
100 গুণ। যেমন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে একটা বড় ব্রিজ, হ্যাঁ, সে 10 কিলোমিটার লম্বা ব্রিজ তৈরি করতে তারা হয়তো 1000 কোটি ইন্ডিয়ান রুপিস খরচ করে বা 1200 কোটি ইন্ডিয়ান রুপিস খরচ করে। আর আমাদের কিন্তু লাগে 40,000 কোটি টাকা, 50,000 কোটি টাকা। এই টাকা যে কোথায় মহা যায়? উল্লম্পন, টাকা কামরুল ইসলাম ওই চৌধুরী, যে টাকা কোথায় এগুলো যায়? হচ্ছে কি এদার ওদার হয়। তো এগুলো এটা জাস্ট দেখভাল হচ্ছে করবার জন্য ঠিকাদারদের। কি কোনো কিছু নেই না এধার কারণ ওধার হচ্ছে কি যে এই যে দেখবার জন্য? কারণ হচ্ছে কি এটার সঙ্গে ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বড় বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো কিন্তু জড়িত, এবং তাদের ইন্টারন্যাশনাল কনসালটেন্টের রেট গুলো সেইভাবে নির্ধারিত। হ্যাঁ, এর ফলে মানে এই যে এই বিডিং সিস্টেমটাও কিন্তু অনেক ক্ষেত্রে অন্তরা। তো আমাদের আইন কানুনের ফাঁক ফোকর দিয়ে, আমলাতান্ত্রিক জটিলতার মধ্য দিয়ে আমরা এই রেট গুলোকে কিন্তু অ্যাবনর্মালি হাই করে ফেলেছি। এক্সপোনেনশিয়ালি এটা কিন্তু অনেক বড় আকার ধারণ করেছে। সেই কারণে ওই যে আমাদের 5 লক্ষ কোটি টাকা, আমাদের যেমন 72-75 সালে যেই টাকা দিয়ে 1000 কোটি টাকা দিয়ে যেই কাজটা করা যেত, এখন কিন্তু আমরা সেই কাজটাই করতেছি, 1000 কোটি টাকার কাজটাই করতেছি কিন্তু, হ্যাঁ, 8 লক্ষ কোটি টাকা দিয়ে, 10 লক্ষ কোটি টাকা না, দিয়ে। এখানে আমার একটি ছোট্ট হ্যাঁ, প্রশ্ন এই আছে। যে একটু যদি আমাকে অনুমতি করেন, আমি আমার বক্তব্যটি নিয়ে যদি আপনি উত্তরটা দেন। সময় বয়ে গেছে 50 বছর প্রায়, তো 50 বছরে মূল্যস্ফীতি অনেক ঘটবে এবং জনসংখ্যা অনেক বেড়েছে। এই বাস্তবতা মিলে যদি আমরা দেখি যে যেই খরচটা বেড়েছে বলে আপনি বলছেন, এটি সামঞ্জস্যপূর্ণ কিনা, নাকি এর মধ্যে দুর্নীতি হবার মতন কোনো উপাদান উপকরণ আপনি দেখতে পাচ্ছেন, এটা যদি একটু আমাদেরকে স্পষ্ট করে আপনি বলেন। না আছে তো। যেমন ধরুন, ওই সময় সর্বোচ্চ বেতন ছিল কত? 500 টাকা। 1972 সালে 73 সালে সচিবদের বেতনই ছিল 500 টাকা, এবং মন্ত্রী পরিষদের যারা সদস্য ছিলেন তাদের ছিল হচ্ছে 1000 টাকা, শেষে এটা 1500 টাকা উত্তীর্ণ হয়। তো এই যে 1500 টাকার মধ্যে, আর এখন কত? এখন মানে একেবারে, যেমন যিনি সহকারী সচিব তার বেতন কত? তার বেতনও তো 1 লক্ষ টাকার ছাড়িয়ে গেছে। তো এই যে বেতনের যে উল্লম্পনটা, হ্যাঁ, তার রিটার্নটা কি? ওই যে ডক্টর মজিদ যেটা বললেন যে আমরা কি রিটার্নটা পাচ্ছি, সেবাটা কি পাচ্ছি, আমাদের কৃষাণের আয়টা কি সেভাবে বেড়েছে? যেমন ধানের দর ওই সময় যেটা ছিল, হ্যাঁ, তার তুলনায় কত গুণ বেড়েছে? তার তুলনায় কি 100 গুণ বেড়েছে? 100 গুণ তো বাড়েন। ধানের দর, চালের দর, পাটের দর, বরং তুলনামূলক যদি আমরা হিসাব করি, তাহলে হ্যাঁ, কনস্ট্যান্ট প্রাইস যদি ধরি, স্থির মূল্য যদি ধরি, হ্যাঁ, ইনফ্লেশনটাকে ডিডাক্ট করে, তাহলে কিন্তু সেই মূল্যটা কমে গেছে, সেই দামটা কমে গেছে। অথচ আমাদের এই যে প্রকল্প ব্যয় হু হু করে বেড়েছে, আমাদের এই জায়গাটাতে প্রকল্প হু হু করে বেড়েছে। হ্যাঁ, অনুৎপাদনশীল খাতে ব্যয়টা অনেক বেশি বেড়েছে। হ্যাঁ, উৎপাদনশীল খাতে যতটা ব্যয় হবার কথা, তারও 10 গুণ 20 গুণ বেশি ব্যয় আমরা সেই কাজটা করছি, একটু আলাপটা এবং সেই প্রাসঙ্গিক কারণে হলে একটু দুর্নীতিটা বোধহয় হচ্ছে, সেই কারণে দুর্নীতিটা সিস্টেমের মধ্যে বিল্ট ইন। এই জায়গাটিতে আমি আসতে চাইছিলাম, এবং এখান থেকে আমি এবারে আবারও ডক্টর মজিদ আপনার কাছে আসতে চাই। আপনিই বলছিলেন যে আমরা আসলে একটি ভিশাস সাইকেল বা এক ধরনের দুষ্ট চক্রের ভেতরে বন্দী হয়ে পড়েছি কিনা আপনি বলছিলেন। এই জায়গা থেকেই আপনি শুনছিলেন যে আমাদের অন্য দুজন বক্তা তারা দুদকের কথা বলছিলেন, মানে তাদের ভাষ্যানুযায়ী যদি আমি এভাবে বলি, আপনারও কি মনে হয় যে আসলে আমাদের দুদক নখদন্তহীন, কেবলই তালপাতার সেপাই? না, একটি বিষয়কে সামগ্রিকতায় দেখতে হবে, শুধু একটা দিক থেকে দেখলে তো হবে না। কথা হচ্ছে যে সরকার এবং রাষ্ট্র দুটো জিনিস একটু খেয়াল করতে হবে। রাষ্ট্র আর সরকার দুটো কিন্তু আলাদা জিনিস। রাষ্ট্র একটি বড় ব্যাপার। আমাদের সংবিধানের প্রথম যে প্রস্তাবনার 3টি শব্দ, আমরা বাংলাদেশের জনগণ, সেই আমরা বাংলাদেশের জনগণের মালিক হচ্ছে রাষ্ট্র। রাষ্ট্র হচ্ছে এই জনগণের মালিক বা প্রধান, এবং সেই রাষ্ট্রকে, হ্যাঁ, ওই আর কি, জনগণই হচ্ছে মালিক, জনগণই মালিক আর কি, রাষ্ট্রের মালিক, রাষ্ট্রের মালিক জনগণ অবশ্যই। সেখানে সেই রাষ্ট্রকে পরিচালনার জন্য সময়ে সময়ে সরকার আসবে,
সরকার একটা প্রতিযোগিতামূলক একটা ম্যানেজার আর কি, সে আসবে যাবে, তার কাজ হবে রাষ্ট্রের মূল দর্শনগুলোকে সে পরিচালনা করে দেখাবে যে আমি রাষ্ট্র মানে সরকার চালাচ্ছি। এবং এই কাজে সে সবসময় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সাহায্য নেবে। রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো কিন্তু ওয়াচডগ হিসেবে কাজ করবে, না আপনি এদিকে যেতে পারবেন না, না আপনি এদিকে করতে পারবেন না, এই স্বাধীনতাটা ওই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের থাকবে। এখন যদি কোনো সমাজে বা দেশে দেখা যায় যে রাষ্ট্র সরকারকে অধিগ্রহণ করেছে না রাষ্ট্র সরকার রাষ্ট্রকে অধিগ্রহণ করেছে, সেটার একটা দেখার বড় বিষয় হচ্ছে ওই যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যদি তার নিজের স্বাধীনতা মতো, নিজের সক্ষমতা মতো, স্বাধীন আশায় পথ চলার মতন অবস্থায় সে যদি না থাকে, তাহলে তাকে এই ওইভাবে নানান দৃষ্টিকোণ থেকে দেখা যেতে পারে যে সে পাচ্ছে না, সে নগদন্তহীন হয়ে গেছে, তার যে কথা বলার কথা ছিল সে কথা সে বলে নাই, কিংবা আমার বলার কিছু ছিল না, চেয়ে চেয়ে দেখলাম, এই জাতীয় পরিস্থিতিতে যদি সে পড়ে যায়, তাহলে তখন এই পারস্পরিক দোষারোপ করা ছাড়া আর পথ থাকে না। এখানে একটু আমি আপনার কাছে জানতে চাই, আপনি অনেকগুলো সম্ভাবনার কথা বললেন যে এই যে প্রতিষ্ঠানগুলো কাজ করতে না পারার পিছনে অনেকগুলো ছোট 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 কারণ আপনি বললেন। বাংলাদেশে আমরা যদি একেবারে স্পষ্টভাবে, যেহেতু আমরা আজকে এই দুর্নীতি প্রসঙ্গে আলাপ করছি, আমাদের দুদক রয়েছে, আপনি আমাদের দুদককে কিভাবে দেখেন, কিভাবে বিশ্লেষণ করবেন? আমি আগেই বলেছি, একদম প্রথমেই বলেছিলাম যে আমাদের এই দুর্নীতি দমন কমিশন এর কার্যধারা, যেমনটি চৌধুরীও বলেছেন যথার্থই, এর কার্যধারা, এর কার্য পরিধি যেভাবে লেখা আছে তাতে হচ্ছে কি যে দুর্নীতি হয়ে যাবে, হয়ে যাবার পরে একটা অভিযোগ আসবে, সেই অভিযোগের একটা প্রাথমিক তদন্ত করা হবে, তারপরে সেই দুর্নীতি দমনে নামা হবে। তখন কিন্তু ওই পক্ষ কিন্তু অর্থাৎ দুর্নীতিবাজ সে কিন্তু টাকা পয়সা সব নিয়ে গেছে, ক্ষমতা কিন্তু তার হাতে চলে গেছে। সে এখন আমি দুর্নীতি দমন কমিশন, আমার যে সক্ষমতা, আমার যে মনের বল, আমার পিছনে যে শক্তি, সেই শক্তি যদি ঠিক না থাকে তাহলে আমাকে তো সে সহজে কাবু করেই ফেলতে পারে। পরিস্থিতি এই কারণেই কথা বলা হচ্ছে, আমি কথাটা এই জন্যই বলে নেই, কথাটা এই জন্যই বলা হচ্ছে দুর্নীতি কেন হচ্ছে, কোথার থেকে হচ্ছে, উৎস পথে যদি দুর্নীতি না থামানো যায় তাহলে দুর্নীতি হয়ে যাওয়ার পরে তার দমন করার নামে সময় করা, এবং সেটা কিন্তু খুব একটা ইফেক্টিভ হয় না। আমরা বহুবার দেখেছি, প্রথমেই হঠাৎ দেখি কোনো কোনো বিশেষ ব্যক্তির হাজার হাজার কোটি টাকা নিয়ে গেছেন বলে খুব ফলাও করে প্রচার করা হয়, আবার কিছুদিন পরে দেখা যায় তাকে একটা ওই যে কি বলে সার্টিফিকেট দিয়ে দেওয়া হচ্ছে। এখন এইগুলো তো জানার বিষয় হচ্ছে না, কারুর বেলায় কোনো আইনের বিরাট বিচার হচ্ছে, কারুর বেলায় সেগুলো দেখাই হচ্ছে না। এই ধরনের বিষয়গুলো কেন ওঠে সেগুলো দেখলেই বোঝা যায় যে দুর্নীতি দমন কমিশন তার উপরে অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে না আছে তার সক্ষমতার কিছু ব্যাকআপ, না আছে তার ওই যে চৌধুরী যেটা বললেন তার টিওআর এর ভিতরে এই বিষয়গুলো ঠিক সেইভাবে নাই, যার জন্য তাকে অনেকটা একটা নিয়মের ভিতরেই তাকে থাকতে হয়। অর্থাৎ ও নিজেই নীতির ব্যাপারে কতটা নীতিপন্থী নাতি ভ্রষ্ট সেটা দেখার বিষয়ে এসে যায় সে প্রশ্ন। অনেক ধন্যবাদ। আমরা এই জায়গা থেকেই অধ্যাপক কারজানা আপনার কাছে আসতে চাই। শুনছিলেন যে ডক্টর মজিদ তিনি বারবার বলছিলেন যে হ্যাঁ আমাদের প্রতিষ্ঠান একটি আছে বটে, কিন্তু প্রতিষ্ঠান তো আসলে একা এত বড় একটি সিস্টেমের বিরুদ্ধে গিয়ে সকল কাজ করতে পারে না। এইখানে একটু আমি আপনার মনোযোগ আনতে চাই। আপনি নিশ্চয়ই এই প্রতিবেদনটি দেওয়ার পর গণমাধ্যমে হয়তো চোখ রেখেছেন, দেখবেন যে সেই সমস্ত ইয়েতে কটি বিষয় বলা হচ্ছে যে সমস্ত উপাদানের উপরে যে দুর্নীতির বিষয়টি দেখা হয় তার মধ্যে কিন্তু এই প্রসঙ্গগুলো আসে যে আসলে রাজনৈতিক শুদ্ধাচারের বিষয়টি কতখানি আছে বা এর অভাব রয়েছে কিনা, বা দেশে বিচারহীনতার কোনো রকমের সংস্কৃতি আছে কিনা, বা বিচারটা আসলে সঠিক সময়ে সঠিকভাবে সকল ক্ষেত্রে হয় কিনা, এবং রাজনীতিকে কাজে লাগিয়ে ব্যক্তিগত স্বার্থের ব্যাপারগুলোকে
দেখা হয় কিনা বা সার্ভ করা হয় কিনা। তো সেই জায়গা থেকে এখন আপনি আইনের মানুষ, জানতে চাই এই কদিন আগেই কিন্তু উচ্চ আদালত এরকম এক ধরনের একটি কথা বলেছে যে দুদকের কর্মকর্তাদেরও সম্পত্তির বিবরণ আসলে প্রকাশ করবার একটা তাগিদ তারা দিয়েছে। তো এই বাস্তবতায় এখন আপনি যদি আমাদেরকে পথ দেখান যে আমরা আসলে কোথায় রয়েছি আর কেন দুদককে সমালোচনা আপনারা করছেন আমরা শুনছি বটে, এর সঙ্গে আর কি কি বিষয় জড়িত আছে? না, বিষয়টা যেটা হয়েছে যে আমাদের যে স্টেট মেকানিজম কিংবা যে গভর্নমেন্ট মেকানিজম, এখানে দেখবেন যে আপনি 17 কোটি মানুষের দেশ, অনেকগুলো মন্ত্রণালয়, অনেকগুলো দপ্তর, অনেকগুলো অধিদপ্তর, অনেকগুলো কমিশন, সেখানে হাজার হাজার মানুষ সরকারি কর্মকর্তা হিসেবে কাজ করেন। এবং প্রথমত যে ডিপার্টমেন্টটা কাজ করছে সেই ডিপার্টমেন্টের ভেতরেই এমন একটা পদ্ধতি থাকতে হবে যাতে দুর্নীতি হতে না পারে। কিন্তু আপনি দেখবেন যে আপনার দুর্নীতি দমন কমিশন কিংবা টিআইবি সব কিছু বাদ দেন, আপনি অ্যাজ এ সিটিজেন অফ বাংলাদেশ, আপনি একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি গো টু এ পুলিশ স্টেশন, আপনি সেখানে একটা জিডি করতে চান কিংবা সেখানে আপনি একটা এফআইআর করতে চান, আপনি কি পারবেন টাকা ছাড়া? আপনি একটা ভূমি রেজিস্ট্রেশন অফিসে যান কিংবা ল্যান্ড অফিসে যান, সেখানে আপনার একটা কাজ, আপনি কি মানে যে সেবাটা আপনি চান সেটা পাবেন? তারপর আপনি একটা হসপিটালে যান, সরকারি হাসপাতাল, আপনি পাসপোর্ট অফিসে যান, এরকম আপনি ধরেন যে 10টা সরকারি অফিসে যান, সেখানে গিয়ে আপনি যাচাই বাছাই করেন যে দুর্নীতির যে অভিযোগগুলো করা হচ্ছে সেটা সত্যি কি না। তারপরে আপনি যে রিপোর্টগুলো করা হচ্ছে সেগুলো মেলান, যে টিআইবি কী রিপোর্ট করছে কিংবা অন্য কোনো সংস্থা এই বিষয়ে কোনো স্টাডি করেছে কিনা। হ্যাঁ, তাহলে পরে আপনি বুঝতে পারবেন যে করাপশন কি পরিমাণে হচ্ছে। এবং আপনি যদি আমার একটি প্রসঙ্গ নিয়ে উত্তরটা দেন, একটু জানতে চাই। কিছুদিন আগে মানে একজন অত্যন্ত বড় রাজনীতিবিদ আমাদের দেশের, তিনি মন্তব্য করেছিলেন ঘুষ প্রসঙ্গে যে এটা তো আসলে স্পিড মানি। হ্যাঁ, তো এই ধরনের বক্তব্য দিয়ে বা রাজনৈতিকভাবে আসলে ঘুষ বা এই দুর্নীতিকে কোনোভাবে আশ্রয় প্রশ্রয় এরকম আমাদের আচার সংস্কৃতির মধ্যে আছে কিনা, আপনি দেখছেন কিনা? দেখেন, এই আলোচনাটা তো অনেক দিকে চলে যেতে পারে। এটা অর্থনীতির দিকে চলে গেলে মানে একজন ইকোনমিক স্পেশালিস্ট লাগবে কিংবা এক্সপার্ট লাগবে। আমি ওই বিষয়ের এক্সপার্ট না, কিন্তু আমি কিন্তু ইতিমধ্যে ওই কথাটা দিয়ে শুরু করেছি যে আপনি মানে ইনফ্লেশনের কথা বলেন আর যাই বলেন, আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ড অনেক অনেক বেড়েছে। হ্যাঁ, এবং সেই জন্য আমি যেটা বললাম যে আমি ব্যক্তিগতভাবে মনে করি না যে বাংলাদেশ সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত একটা রাষ্ট্র হবে। কারণ ওই যে বললাম যে অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়ার সাথে সাথে স্পিড মানি দিতে হয়। হ্যাঁ, অনেকে এটা দুর্নীতি কিংবা আপনার করাপশন বলেন না, অনেক বলে স্পিড মানি। হ্যাঁ, কিন্তু সেইভাবে আসলে বিষয়টা হচ্ছে যে পুরোপুরি দুর্নীতিমুক্ত হবে রাষ্ট্র, আমি সেটা মনে করি না। আমার প্রশ্নটা কোথায়? আমার প্রশ্নটা হচ্ছে যে যখন 7,00,000 কোটি টাকা বিদেশে পাচার হয়ে যায়, আপনি মানে 100 কোটি টাকা 1,000 কোটি টাকা না, 7,00,000 কোটি টাকা। তার মানে আমার যে প্রতি বছর আমার যে দেশের বাজেট হচ্ছে তার 1.5 গুণ কিংবা তার চেয়েও বেশি। এবং এই টাকাটা পাচার করেছেন যে মোস্ট এডুকেটেড পিপল ইন দিস কান্ট্রি। এই টাকাটা পাচার করেছেন মন্ত্রী, এই টাকাটা পাচার করেছেন আমলা, এই টাকাটা পাচার করেছেন লুটেরা ব্যবসায়ী। এবং কিছুদিন আগে আপনি জানেন মাননীয় পররাষ্ট্রমন্ত্রী একটা তালিকা দিয়েছেন প্রায় 70 জনের বোধহয়, এবং তিনি সেখানে বলেছেন অধিকাংশ হচ্ছে আমলা কিংবা সরকারি কর্মকর্তা। তাহলে পরে আপনি 7,00,000 কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেল, আপনার অ্যান্টি কারাপশন কমিশন কী করলো, এনবিআর কী করলো, বাংলাদেশ ব্যাংক কী করলো, তারপরে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট তারা কী করলো। এরকম অনেকগুলো তো ওভারসাইট অর্গানাইজেশন একটা রাষ্ট্রের ভিতরে থাকে, যাতে ওই আপনি যে ইন্টেগ্রিটি স্ট্র্যাটেজির কথা বললেন, শুদ্ধাচার কৌশল। হ্যাঁ, তাহলে পরে প্রথমত হচ্ছে আপনার প্রত্যেকটা, কারণ বাংলাদেশ হ্যাজ বিন লিস্টেড অ্যাজ দি মোস্ট কারাপ্ট কান্ট্রি ইন দি হোল ওয়ার্ল্ড ফর কনজিকিউটিভ 5 times 2001 থেকে 5 পর্যন্ত সেটা ছিল। তাহলে পরে আপনার এইটা কি এমনি হয়েছে? আপনি নিজে একজন সাধারণ নাগরিক হিসেবে আপনি যান, গিয়ে দেখেন যে আপনি টাকা ছাড়া কাজ করতে পারেন কিনা। তারপরে আপনি মেলান যে যারা এই যে করাপশনের কথা বলছে তারা সত্যি বলছে না মিথ্যা বলছে। এই জায়গাটি থেকেই কামরুল ইসলাম চৌধুরী আপনার কাছে আসতে চাই। অধ্যাপক কার্জন স্পষ্টভাবেই বলছেন সকল ক্ষেত্রে দুর্নীতি,
সকল ক্ষেত্রে দুর্নীতি। যে দুর্নীতি কথাটি যে আমি আছে বললাম, সেটা তো আমরাও আপনাদের মুখে শুনছি, বিদেশের লোকেরাও বলছে, জীবন দিয়ে আপনি আমি আমরাও হয়তো অনুভব করছি, কিন্তু কেন এটাকে থামানো যাচ্ছে না? আর থামানোর জন্য আসলে আমাদের ঘাটতিটাই বা কোথায়, সেটা একটু বুঝতে চাই। সেটা বুঝতে হলে আমাদের রাজনৈতিক অর্থনীতিটা বুঝতে হবে। আমাদের বর্তমান সমাজের যে বাস্তবতা, আমাদের দেশের অর্থনৈতিক যে পুঞ্জীভবন, এই পুঞ্জীভবনটা বুঝতে হবে। আমাদের দেশে আমরা যেমন, এটা হচ্ছে গুড গভর্নেন্স আমরা কতটা দিতে পারি রাষ্ট্রের, রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে গুড গভর্নেন্সটার কতটা উপস্থিতি আছে, সেটা কি সরব, হ্যাঁ, জবাবদিহিতা কতটা আছে। মানে এক রাষ্ট্রের যে বিভিন্ন অঙ্গ, সেই অঙ্গগুলো একটা কি আরেকটার উপর যে ওয়াচডগের রোল থাকে, একটা যে ব্যালেন্সিং থাকে, সোশ্যাল ব্যালেন্সিং থাকে, কোহেশন থাকে, সেই কোহেসিভনেস, সেই ব্যালেন্স, এগুলো কিন্তু এখন আর নেই। হ্যাঁ, এটা কিন্তু বছরের পর বছর আমরা এগুলোকে ভেঙে ফেলেছি। প্রাতিষ্ঠানিকতা নেই কেন? নেই। ওই যে বললাম তো যে আমাদের সিস্টেমটাই, আমরা করাপ্ট মানুষগুলো কিন্তু রাষ্ট্রের নিয়ন্ত্রণটা হাতে নিয়ে ফেলেছি। আমরা যেমন আমাদের সংসদ সদস্যদের দিকে যদি আমরা তাকাই, ধরুন ৭২ থেকে ৭৫ সালে আমাদের অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী দুটো শার্ট পরতেন, নিজে শার্টগুলো মানে ধুতেন এবং ইস্ত্রি করতেন, আয়রন করতেন। ১,৫০০ টাকায় ওনার সংসারটা উনি চালানোর চেষ্টা করতেন। বা অন্য বহু মন্ত্রী ছিলেন, বহু এমপি ছিলেন, যারা ওই টাকার মধ্যেই চলাফেরা করতেন, রিক্সায় চলতেন, হ্যাঁ, পায়ে হেঁটে চলতেন, গাড়িতে কম, এবং গাড়িগুলো কিন্তু ছোট গাড়ি ছিল, বড় গাড়ি ছিল, বিলাসবহুল গাড়ি ছিল না। এখন কিন্তু আমরা একজন টিএনওকেও কত মানে কয় কোটি টাকার গাড়ি দিয়ে দেয়। একজন টিএনও বা একজন সহকারী সচিব বা জীবনের শুরুতেই, হ্যাঁ, তাকে যখনই আমরা ৫ কোটি টাকার, ৭ কোটি টাকার, ৩ কোটি টাকার গাড়িতে অভ্যস্ত করে ফেলি, তার পরিবার, তার শিশু, হ্যাঁ, তার মনস্তত্ত্বটা কি? এখানে কিন্তু আমার তখন ঢাকা একটু শহরে আসে। হ্যাঁ, এক- নো, এটা হচ্ছে কিন্তু এটা সাইকির মধ্যে ঢুকে যায়, আমার না, কিন্তু এখানে সংস্কৃতির আমি মধ্যে একটু ঢুকে আপনার যায়। কাছে আর খুব হচ্ছে বিনয়ের নীতি সঙ্গে জানতে নৈতিকতা চাই, বোধ। না, বিনয়ের সঙ্গে জানতে চাই যে ধরুন কেউ যদি বৈধ পন্থায় তার কারণ এই দেশ তো আর এমন নয় যে বার দিয়ে দেওয়া, কেউ এত কোটি টাকার উপরে গাড়ি কিনতে পারবে না। যদি বৈধ না পয়সায় না না, কেউ যদি বিলাস বেশন করে, সে তাহলে আপত্তির কি আছে? বৈধ, প্রশ্ন তো না হচ্ছে না, বৈধ কি আপত্তির, অবৈধ, নীতিহীন না কি না নীতি আছে, না সেটাই না, তো প্রশ্ন। এটাই তো অবৈধ, মানে এটা কিন্তু বৈধতা না। আমি একে বৈধতা দেব না। হ্যাঁ, রাষ্ট্র এটাকে বৈধতা দিয়ে দিচ্ছে, মানে এটা বলা যায় যে ওই যে জোর যার মূল্যটা। আমাদের রাষ্ট্র, আমাদের সংবিধান বলছে জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। হ্যাঁ, এই প্রজাতন্ত্রের মালিক কিন্তু হচ্ছে এই জনগণ। কিন্তু প্রজাতন্ত্রের জনগণই তো স্যার না জনগণকে, বললে না না, তাদেরকে পিটুনি দেওয়া হয়। জনগণ, না না, যেমন পাটের দর কেন এত কম? পাট কেন সংগ্রহ করা হয় না? ধান যখন, হ্যাঁ, পাকে, তখন কেন ধান কাটার পর সেই ধান কেন সেই সময় সংগ্রহ করা হয় না? ধানের মূল্য কেন কম থাকে, চালের দর বেশি থাকে কেন? হ্যাঁ, এই যে কারসাজিগুলো, মানে এই যে মুনাফা, একটা মধ্যস্বত্বভোগী লুণ্ঠনকারী, হ্যাঁ, আমরা পুরো রাষ্ট্রের নিয়ন্ত্রণটা ধীরে ধীরে নিয়ে গেলাম। এই যে স্বাধীনতার ৫০ বছর আমরা, আমাদের মধ্যে সাম্য, আমাদের মধ্যে বৈষম্যহীন সমাজ, শোষণমুক্ত সমাজ যেটা গড়বার কথা ছিল, সেটা কি আমরা করতে পেরেছি স্বাধীনতার ৫০ বছরে? খুবই গুরুত্বপূর্ণ আমরা সেটা প্রশ্ন। করিনি। হ্যাঁ, কামরুল ইসলাম এবং চৌধুরী, আপনার কাছে আমরা আসবো, একটু মাফ করবেন। সাপ্লায়াররাই ঠিক করে দেন একটা প্রকল্পের কত টাকা ব্যয় হবে। আমাদের অতিথিরা বলছেন যে দেশে আগা পাশতলা ছেয়ে গেছে দুর্নীতিতে, কিন্তু আসলে কেন এই সীমাহীন দুর্নীতি, আর কোথায় কিভাবে এই দুর্নীতির চক্র ভেঙে বেরিয়ে আসা যায়, এখন আমরা সেই জায়গাটা একটু বুঝবার চেষ্টা করব। এ নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে রয়েছেন তিনজন অতিথি। বিরতিতে যাবার আগে আমরা কথা বলছিলাম সাংবাদিক কামরুল ইসলাম চৌধুরীর সঙ্গে। তিনি একটি প্রসঙ্গ টেনে এনেছিলেন যে স্বাধীনতার ৫০ বছর আমরা সামনে উদযাপন করব, অথচ এই দেশে এত সীমাহীন দুর্নীতি এবং আমাদের ৭১-এ যেই স্বপ্ন ছিল সেগুলোও আসলে পূরণ করা যায়নি, এই ধরনের একটা আক্ষেপের জায়গা তিনি তুলেছেন। এখান থেকেই অধ্যাপক কারজান আপনার কাছে আসতে চাই।
সাম্য বা সমাজতন্ত্র সেই জায়গা তো আর পৃথিবীর সকল দেশে নেই। তার সাম্য বা সমাজতন্ত্র নেই বলে সে সমস্ত দেশে তো এরকম সীমাহীন দুর্নীতিও নেই। আপনি যদি দেখেন যেটি একেবারে ক্যাপিটালিজমের মক্কা লোকে বলে, আমেরিকা, সেখানেও তো এরকম দুর্নীতি নেই। বা আপনি এই যে যারা এই তালিকায় প্রথম দ্বিতীয় তৃতীয় রয়েছে, ডেনমার্ক, জার্মানি বা এই রাষ্ট্রগুলো, তাদের দেশেও তো এত দুর্নীতি নেই। তাহলে আমরা কেন ঠেকাতে পারছি না, আর আমাদের কি করণীয় রয়েছে? না দেখুন, আপনার গত এক শতাব্দী এবং এই নতুন যে একবিংশ শতাব্দী, সেখানে আমরা যে কয়টা আপনার গভর্নমেন্ট, মডেল অফ গভর্নমেন্ট পাই, তার ভিতরে আপনি বললেন সমাজতন্ত্র, তারপরে ক্যাপিটালিজম, মানে আপনার ক্যাপিটালিস্টিক ডেমোক্রেসি একটা, আর একটা হচ্ছে সোভিয়েত ফর্মের কিংবা চাইনিজ ফর্মের সোশ্যালিজম। আবার এই দুটো থেকে মোটামুটি ভালো অংশ নিয়ে সোশ্যাল ডেমোক্রেসির কিছু কান্ট্রি, এবং যারা আপনি দেখবেন ওই তালিকা আপনি যেটা দিলেন, ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, তারা সব তালিকাতেই প্রথম দিকে থাকে। এবং সোশ্যাল ডেমোক্রেসি হচ্ছে আপনার এখন ওই দেশগুলো কিন্তু সবচেয়ে ভালো করছে। আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে একটা দেশের ভিতরে দুর্নীতি, তারপরে অপরাধ, সহিংসতা, সন্ত্রাস, এগুলো কম হবে। কম হবে কখন কম হবে? একটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে ওই দেশের যে মানুষ, পিপল, মানে মাস পিপল, তারা যদি অন্তর্গতভাবে মূল্যবোধ সম্পন্ন হয়, মানে দি পিপল আর ইনহিয়ারেন্টলি, মানে দে হ্যাভ দ্য মোরালস অর এথিক্স, এইটা হচ্ছে একটা। যদি সেটা হয়, তারা অন্তর্গতভাবে তারা নৈতিক বোধ সম্পন্ন, মূল্যবোধ সম্পন্ন হয়, তাহলে পরে আইন কানুন, তারপরে দুর্নীতি দমন কমিশন, কোনো কিছু দরকার নেই। সেটা হচ্ছে খুব আইডিয়ালিস্টিক একটা সিচুয়েশন, ইউটোপিয়ান সোসাইটির কথা বলছেন আপনি। সেটা হয়তো বা স্বর্গে সম্ভব, কিন্তু পৃথিবীতে অসম্ভব সেটা বলছি না। কারণ আমি সিঙ্গাপুর, তারপরে ইউরোপের বেশ কিছু দেশ ভ্রমণ করেছি, এবং আমি সেখানে দেখেছি যে আমাদের এখানে মানুষ যেরকম প্রত্যেকটা জায়গাতে গিয়ে একটু সুবিধা নিতে চায় কিংবা সিস্টেম খোঁজে, ওখানে লোকজন কিন্তু সেটা না। লোকজন হচ্ছে একটা, প্রত্যেকটা জায়গাতে একটা সিস্টেম আছে, গ্রুম করতে হয় নাগরিকদেরকে। তো তারা আপনার ছোটবেলা থেকেই ওইভাবে ইনহিয়ারেন্টলি তাদের একটা, আমাদের দেশে কি সেই ব্যবস্থাটা আপনি দেখছেন কিনা? একটু আমার প্রশ্নটা নিয়ে নেন। এটা হচ্ছে একটা, যে আপনার মানুষগুলো যদি অন্তর্গতভাবে তাদের ভিতরে নৈতিকতা খুব শক্তিশালী হয়, মূল্যবোধ শক্তিশালী হয়, তাহলে এগুলোর সম্ভাবনা অনেক কমে যায়। আর দ্বিতীয়ত হচ্ছে যদি সেটা না থাকে, তাহলে পরে আপনার ইনস্টিটিউশন, যে আপনার প্রতিষ্ঠানগুলোতে এমন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ দুর্নীতি করতে না পারে। আপনি দেখেন যে পুলিশ কর্মকর্তা, উনি ইউএন পিস কিপিং মিশনে কাজ করছেন, সেখানে একটা সিস্টেমের মধ্যে তিনি কাজ করছেন, সেখানে আমরা কিন্তু তার সম্পর্কে দুর্নীতির অভিযোগ পাচ্ছি না। কিন্তু ওই পুলিশ কর্মকর্তা, আমি সবার কথা বলছি না, কিন্তু আমরা দেখি যে অনেক পুলিশ কর্মকর্তা, ওই যিনি কাজ করেছেন ইউএন পিস কিপিং মিশনে, তিনি বাংলাদেশে এসে দুর্নীতি করছেন। তাহলে পরে আপনার সিস্টেমের ল্যাপস। এখন এই দুটো জায়গায় আমাদের এখানে ঘাটতি। আমাদের এখানে অনেক মানুষকে আমরা দেখি তারা অন্তর্গতভাবে মূল্যবোধ সম্পন্ন না। তারা প্রত্যেকটা জায়গাতে গিয়ে একটা সুবিধা চান কিংবা ল্যাবস খোঁজেন, লাইন ধরে। এখানে আপনি আমার প্রশ্নের উত্তর কিন্তু দেননি। এই বক্তব্যটা আপনি আমার প্রশ্নটা একটু নিয়ে নেন। যেই শিশুরা, মানে যেই মানুষ, যে শিশু থেকে বড় হয়ে ওঠে, একজন মানুষ তো হঠাৎ করে দুর্নীতিগ্রস্ত হয়ে যেতে পারেন না। তাহলে আপনি যে বলছেন যে ইনহেরেন্টলি বা অন্তর্গতভাবে আমাদের দেশের মানুষ, আপনার ভাষা অনুযায়ী, তাদের মধ্যে এই ধরনের চর্চা রয়েছে। চর্চা তো রোজ করতে করতে বা দেখতে দেখতে হয়, গাইতে গাইতে গায়েন। তার মানে আমাদের দেশের মানুষকে আমরা কেন সৎ পথে বা নৈতিকতার পথে আনতে কেন পারছি না? আপনার যদি মনে থেকে থাকে, কিছুদিন আগে প্রধানমন্ত্রী একটি বক্তব্য দিয়েছিলেন, একটু বলে নিন। প্রধানমন্ত্রী বলেছিলেন যে আমাদের দেশে অসৎ লোক বা যাদের টাকা আছে তারা হচ্ছে এত জাঁকজমক, সৎ লোকেরা কষ্টে আছে। আপনি এটা কেন মনে করছেন যে সৎ লোকেরা কষ্টে আছে? আচ্ছা, আমাকে কথাটা শেষ করতে দেন। আমার এখানে, কারণ আমি যে সমস্ত দেশের উদাহরণ দিয়েছি, তারা ছোটবেলা থেকে একটা এডুকেশন সিস্টেমে বড় হচ্ছে, নার্চার্ড হচ্ছে, গ্রুমড হচ্ছে, এবং তারা দেখছে যে তাদের কথা এবং কাজের ভিতরে দূরত্ব খুব বেশি না। আমাদের এখানে একটা শিশু যখন বড় হচ্ছে, সে দেখছে যে আমাদের মন্ত্রী যে কথা বলেন তিনি সে কাজ আমল করেন না। আমাদের এখানে যে সরকারি কর্মকর্তা যেটা বলেন তিনি সেটা করেন না। আমাদের এখানে যে শিক্ষক তিনি যেটা বলেন তিনি সেটা করেন না। এই যে হিপোক্রেসি, এবং সে যখন কোনো একটা জায়গাতে যায়, সেখানে গেলে টাকা না দিলে কাজ হয় না, তাহলে পরে তার ভেতরে মূল্যবোধ থাকলেও সে কিন্তু একটা সময় তার এই যে ভেতরের যে মোরালিটি সেটা কলুষিত হয়ে যায়।
এটা একটা বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে আমাদের এখানে যে সিস্টেম, প্রত্যেকটা জায়গাতে সিস্টেমে আপনি ইউ উইল ফাইন্ড লট অফ লুপহোলস, এবং যেটার সুযোগে আপনার করাপশন হয়, এবং তার প্রতিফলন হচ্ছে যে প্রত্যেকটা জায়গায় মানে উপর থেকে নিচ পর্যন্ত আপনার করাপশন। এবং আমি মানে আরও অনেক উদাহরণ দেওয়া যায়। 7,00,000 টাকা, এটা কিন্তু মানে 100 কোটি টাকা, 1,000 কোটি টাকা, 1,00,000 টাকা না, 7,00,000 টাকা আপনার পাচার হয়ে গিয়েছে, 2,30,000 কোটি টাকা আপনার খেলাপি ঋণ। হ্যাঁ, এরকম আপনি কিন্তু প্রত্যেকটা জায়গাতে, আপনি টিআইবি সম্পর্কে সমালোচনা আছে, আপনি বাদ দেন। আমি যতটুকু মনে করতে পারি 1998 সালে মহা হিসাব নিরীক্ষক, এই যে কম্পট্রোলার জেনারেল অফিস, ওখান থেকে একটা স্টাডি করা হয়েছিল 17টা মন্ত্রণালয়ের, এবং সেখানে আপনার 17টা মন্ত্রণালয় কয়েক বছরের একটা খতিয়ান দেখালো যে তারা 30,000 কোটি টাকার করেছে। সরকারি হিসাব যদি এটা হয়, কনজারভেটিভ হিসাব, তাহলে পরে বাস্তবটা কীরকম আপনি চিন্তা করতে পারবেন না। এবং এখানে কামরুল ভাই যেটা বলেছেন, আমি আরেকটা টক শোতে ছিলাম, অনেক টক শোতেই থাকি প্রায়, আপনার ওই টক শোতে আমার সাথে ছিলেন মন্ত্রী পর্যায়ের একজন সাংসদ। তারা বলছেন যে আমাদের এখানে সরকারি ধরেন একটা জিনিসের দাম 10 টাকা, যখন সেই নোটটা লেখা হয় 10 টাকার জিনিসের দাম 100 টাকা ধরে আপনার বালিশ, পর্দা, বই, যে হ্যাঁ, গল্পগুলো আসে। তো এই যে কামরুল ভাই যেটা বললেন যে আপনি একটা স্ট্যান্ডার্ড হিসাব, পৃথিবীর ইউরোপ বলেন, আফ্রিকা বলেন, বলেন, স্ট্যান্ডার্ড হিসাব যে 1 কিলোমিটার রাস্তা করতে 10 কোটি টাকা লাগে। মানে আপনি ধরেন কম বেশি হতে পারে, কোথাও 8 কোটি, কোথাও 9 কোটি, মানে 19-20, 15-20 হতে পারে। কিন্তু বাংলাদেশে যখন সেটা 80 কোটি টাকা হয়ে যায়, 100 কোটি টাকা হয়ে যায়, মূল খরচ হচ্ছে 10 কোটি টাকা, বাকিটা চলে গেল জনগণের পয়সা হরিলুট। ধন্যবাদ, সেটাই তো আপনি ধন্যবাদ। দেখছেন। আমরা অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, একটু সবার কথাই একটু একটু করে শুনতে চাই। আসলে কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে আসতে চাই। এতক্ষণ আসলে তো আমাদের এই যে সমস্যাগুলো বিরাজমান এবং কত রকমভাবে একটি আরেকটির সঙ্গে ওতপ্রোতভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে, এখন আসলে আমরা একটু যদি আপনারা আমাদেরকে পরামর্শ দেন, আমরা যদি কিছু আশাবাদ শুনতে পারি, কি করে আমরা এই চক্র থেকে বেরিয়ে আসতে পারি, আপনার পরামর্শ কি? প্রথমে কামরুল ইসলাম চৌধুরী, আপনার কাছে শুনতে চাই। প্রথমত হচ্ছে আমাদের একেবারে জীবনের শুরু থেকে, অর্থাৎ শিক্ষাঙ্গনে বা পারিবারিক বলয়ে বা আমাদের সমাজে আমরা যদি একবারে শিশুকাল থেকে মানে মুক্ত চিন্তা করতে শিখি, আমরা যদি সৎ জীবন যাপন করবার শিক্ষাটায় দীক্ষিত হই, তাহলে সম্ভব। আর রাষ্ট্রীয় পর্যায়ে যেটা সম্ভব সেটা হচ্ছে কি, যে আমরা 10 কোটি টাকার একটা প্রকল্প নেব, এটা যেন 100 কোটি টাকায়, মানে যখন প্রকল্প শেষ করব তখন যেন 100 কোটি টাকা হয়ে না যায়। এই জবাবদিহিতা, অর্থাৎ যদি 10 কোটি টাকার একটা প্রকল্প প্রস্তাব পাস হয়, সেটা যেন যখন শেষ হবে হয়তো 15 কোটি টাকা হতে পারে, কস্ট ওভাররান হতে পারে, টাইম ওভাররান হতে পারে, এই কারণে হয়তো 15 কোটি টাকা হলো, 20 কোটি টাকা হলো, এটা যেন 100 কোটি টাকা না হয়ে যায়। এই জবাবদিহিতা, অর্থাৎ যারা এই প্রকল্প প্রস্তাবগুলো নিয়ে আসেন তাদেরকে জবাবদিহির আওতায় আনতে হবে। প্রত্যেকটা টাকা, রিটার্নটা, ইকোনমিক ভ্যালু যেটা, রিটার্নটা যেন তার চাইতে বেশি হয়। $1 আমরা খরচ করব বা 1 টাকা খরচ করব, আমরা যেন 10 টাকা রিটার্ন পাই। সেই রকম অর্থনৈতিক কালচারটা আমাদেরকে গড়ে তুলতে হবে এবং আমাদের সবাইকে দায়বদ্ধ থাকতে হবে। আমাদের সংসদ সদস্যরা থোক বরাদ্দ পান, সেই থোক বরাদ্দ দেখা গেল যে ওনার মর্জি মাফিক উনি খরচ করলেন। এই মর্জি মাফিক খরচ করার কালচারটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমাদের মন্ত্রীবর্গ তারাও কিন্তু ব্লক অ্যালোকেশন নিয়ে নেন, ওই অ্যালোকেশনটা যেন সঠিক জায়গায় সঠিকভাবে খরচ করা হচ্ছে কিনা সেটা দেখার যে প্রতিষ্ঠানগুলো, সেই প্রতিষ্ঠানগুলো যেন কাজ করে। আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর যেন ব্যবসায়ীদের ওইখানে ছুটে গিয়ে ব্যাংকারদের, মালিকদের মিটিং এ গিয়ে উনি অ্যানাউন্সমেন্ট গুলো না দেন, তার দপ্তরে বসে সেই কাজটা যেন করে। অর্থাৎ মানে সাপ্লায়ারের কথায়, ঠিকাদারের কথায়, ব্যবসায়ীর কথায় যেন রাষ্ট্রীয় নীতি নির্ধারিত না হয়, রাষ্ট্রীয় নীতি জনগণের কথায় যেন নির্ধারিত হয়। জনগণ হচ্ছে এই রাষ্ট্রের মালিক। একটা শোষণ মুক্ত সমাজ আমাদের গড়ে তুলতে হবে, সাম্য থাকতে হবে। আমরা যেমন এই যে যেই দেশগুলো উন্নত দেশ, এই যে স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বা ব্রিটেন, এটা তো ওয়েলফেয়ার ইকোনমিক্সের
যদি কালচারটা আমরা রপ্ত করতে পারি, তাহলেই বাংলাদেশের মানুষ ওই যে স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে পারবে এবং ধন্যবাদ। বাংলাদেশ একটা হ্যাঁ বড় রাষ্ট্র। বাংলাদেশের অর্থনীতিটা আমাদের মানুষের রূপান্তর ঘটাতে পারবে, আমাদের ধন্যবাদ। মানুষকে উন্নত জীবনের স্বাদটা দিতে পারবে। অনেক ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, আপনার কাছে আসতে চাই, বারবার করে একটি বিষয়ে আসছে, জবাবদিহিতা নিশ্চিত হওয়া দরকার। আমরা কি করে সেই দিকে যেতে পারি, আমাদেরকে পরামর্শ দিন। স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উদযাপনের এই পর্বে এসে রবীন্দ্রনাথের মতো করে আমাদেরও সবাইকে বলতে হবে, এবার ফিরাও মোরে। অনেক দূর এগিয়েছি, অনেক ভালো মন্দ মিলিয়ে এগিয়েছি, হ্যাঁ এটা ঠিক, কিন্তু যে আমরা অনেক সময় নেগেটিভ কথা বলতে বলতে আর পজিটিভ কথার দিকে মোটে তাকাই না। যেটা যার যেখানে সাফল্য, যার যেখানে অবদান, সেটা স্বীকার করতে হবে এবং সবসময় একটা ইতিবাচক মনোভাব নিয়ে ভালো সুন্দর চিন্তা করার অভ্যাসে যেতে হবে। এবার ফিরাও মোরে বলতে এই বুঝাচ্ছি যে অনেক ভুল ভ্রান্তি, অনেক জায়গায় স্খলন ঘটেছে, বর্ণ বিপর্যয় যারে বলে আর কি, লাফানোরে ফালানো ফাল দেওয়া বলে, যেটা আর কি, বর্ণ বিপর্যয়, বর্ণ বিচ্যুতি। অন্তর্ভুক্তির কথা বলে বিচ্যুতির যে ব্যবস্থা, সেটা যেন সমাজে না হয়। আমি অন্তর্ভুক্তির কথা বললাম, আরো দেখি ভিতরে ভিতরে সবকিছুই বিচ্যুত করে আমরাই শুধু, তারাই শুধু, এরা শুধু, এরকম না করে সকলকে ঐক্যবদ্ধতার মধ্যে একটা ভালো সঙ্গীত কিন্তু এমনি এমনি হয় না। শুধুমাত্র গীতিকারের শব্দ বসিয়ে দিলেই, সুরকার কাজ করলেই কিন্তু হয় না। এখানে সকলের একটা সমন্বয় লাগে। ডক্টর মজিদ, আমরা মাফ করবেন সমন্বয়, কিন্তু না বলে পারছি না। আপনি এত অলংকার, এত রূপক দিয়ে কথা বলছেন, আপনি যদি আমাদেরকে একটু সহজ ভাষায়, লেমেনরা যেরকম করে বুঝে, যদি ওরকম ভাবে বলতেন, তাহলে হয়তো আমাদের দর্শকদেরও বুঝতে সুবিধা হতো, আমারও বুঝতে সুবিধা হতো। না না, অবশ্যই অবশ্যই আমরা আরো সহজ, ওই যে আবার এখানেও এবার ফিরাও মোরে বলি এই কারণেই যে এই যে অতি দার্শনিকতা, অতি গবেষণার কথা, অতি কথা না বলে সাধারণ মানুষের ভিড়ে যেয়ে তাদের যে অভিব্যক্তি বা তাদের যে ইচ্ছা, সেটা পূরণের জন্য সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একসময় আমরা অফিসে অফিসে এই সিটিজেন চার্টার টানাতাম, এই যে সিটিজেন চার্টার টানার তো দরকার নেই, কারণ অফিসের কাছে মানুষের সেবা পাওয়ার কথা, সেটাকে আমরা নিশ্চিত করি। চৌধুরীও যেমনটি বললেন, প্রফেসর কার্জনও বললেন, সেটা হচ্ছে আমরা যেন প্রত্যেকের দায়িত্বটা পালন করি তার সীমানার মধ্যে থেকে, এবং সেখানে যেন কমিটেড থাকি। আমার যেখানে না বলার কথা সেখানে না বলতে হবে, তোষামদি করার। ওই যে প্রফেসর আব্দুল্লাহি একটা বই লিখেছিলেন, তোষামদ ও রাজনীতির ভাষা, 70-এর দশক 60-এর দশক একটা বই লিখেছিলেন। ওই সংস্কৃতির থেকে বেরিয়ে আসতে হবে, বেরিয়ে এসে সত্যকে সত্য বলতে হবে এবং ইতিবাচক ধারায়, সবসময় হতাশা এবং এ নিয়ে নয়, আমরা ইতিবাচক ধারায় যদি ভাবতে থাকি, তাহলে আমি মনে করি যে যে এই পজিটিভ উদ্যোগগুলো ভালো হবে। অনেক সাফল্য আছে, সেই সাফল্যকে ধরে রাখতে হবে। আমাদের জনগণের মধ্যে কিন্তু একটা রেজিলিয়েন্ট পাওয়ার আছে, রেজিলিয়েন্ট পাওয়ার আছে বলেই প্রচুর দৈব দুর্বিপাক, প্রাকৃতিক দুর্যোগ, মহামারী যাই বলি না কেন, আমরা কিন্তু ভালোভাবে টিকে আছি এখনো। এই টিকে থাকার যে মনোভাবটা, এটাকে বাঁচিয়ে রাখতে হবে। এটা রাখতে পারলেই আমি মনে করি আমরা বেরিয়ে আসতে। অধ্যাপক কারজান, আপনি কি শেষ কিছু যোগ করতে চান সংক্ষেপে? না, ধরেন যে আমাদের বিষয়টা হচ্ছে যে আমরা তো ভাষা আন্দোলন করেছি, মুক্তিযুদ্ধ করেছি, এবং একটা সময় হেনরি কিসিঞ্জার আমাদের তলাবিহীন ঝুড়ি বলেছেন, সেখান থেকে আমরা এত দূর অর্জন করেছি। হ্যাঁ, তো কষ্ট লাগে যে আপনার যখন 7,00,000 কোটি টাকা পাচার হয়ে যায়, যখন দেখি যে শিক্ষাটায় কোনো মান নেই, যখন দেখি যে স্বাস্থ্য ব্যবস্থাটার হাল খুব, মানে হয় কি যে উন্নতিটা হয়েছে কিন্তু সাথে সাথে বৈষম্যটা এত বেশি বাড়ছে এবং অল্প কিছু লোকের হাতে এটা যে কুক্ষিগত হচ্ছে, এটা যদি উন্নয়নের ফসলটা যদি মোটামুটি মানে ইকুয়ালি না, আমি বলছি ইকুইটেবলিও যদি একটা মোটামুটি সেটার মানে ডিস্ট্রিবিউশনটা হতো, তাহলে আমার মনে হয় যে এইরকম হতাশার জায়গা থাকতো না। আমি যে পুরো হতাশ সেটাও না, অবশ্যই আশাবাদের অনেকগুলো জায়গা আছে, তবে এই যে আপনার সুশাসনের ঘাটতি, দুর্নীতি, এবং আমি আসলে শিক্ষার ব্যাপারে খুবই হতাশ। কারণ আপনি দেখবেন যে নলেজ ইন্ডেক্স, সেখানে সাউথ এশিয়ান কান্ট্রিতে সবচেয়ে তলানিতে বাংলাদেশ,
তাহলে পরে আমাকে একটা দেশের কথা বলেন যে পৃথিবীতে কোন দেশ তার শিক্ষা গবেষণা বিজ্ঞান প্রযুক্তির উন্নয়ন ছাড়া তারা উন্নয়ন করেছে আর উন্নয়ন করলেও সেটা মানে টিকিয়ে রাখতে পেরেছে। শিক্ষকদের বিরুদ্ধে তো এরকম অভিযোগ, না তারা না, রাজনীতি শিক্ষা নিয়ে ব্যস্ত ব্যবস্থার রয়েছে। শিক্ষক এক না, কিন্তু সিনোনিম না। শিক্ষকরা কিন্তু আসবেন তারা যাবেন, সম্পৃক্ত, তাদের ছাড়া তো শিক্ষা এগোবে না। শিক্ষকরা আসবেন যাবেন, তারাই কিন্তু শিক্ষা দুর্নীতিগ্রস্ত, এই ব্যবস্থা ধরনের থাকবে। অভিযোগ উঠছে। কিন্তু আপনি যদি, আমি তো সেটা বললাম যে শিক্ষকরা, আপনি যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেন। আমি বলছি না যে শিক্ষক উনি দুর্নীতিগ্রস্ত হলে উনি শিক্ষক বলে পার পেয়ে যাবেন, সেটা আমি কখনো বলছি না। এবং দুর্নীতিগ্রস্ত ব্যক্তি যেই হন তার বিরুদ্ধে আপনি ব্যবস্থা নেন। এবং সেটাই কিন্তু আমাদের মানে বঙ্গবন্ধু তাজউদ্দিন মনি সিং তারা যে বাংলাদেশটা করেছেন, সেইটার লক্ষ্য কিন্তু একটা ওয়েলফেয়ার স্টেট, যেখানে সকল মানুষের অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা থাকবে। এবং সেটা যদি আপনি দুর্নীতি দমন করতে না পারেন তাহলে কিন্তু সেটা, সেই লক্ষ্যটা প্রচণ্ডভাবে বাধাগ্রস্ত হবে। অনেক ধন্যবাদ। আমরা খুব সংক্ষেপে, কামরুল ইসলাম চৌধুরী, আপনি কি খুব সংক্ষেপে কিছু যোগ করতে চান? আসলে হচ্ছে কি, স্বাধীনতার 50 বছর তো আমাদের আশা প্রত্যাশাটা অনেক বড়। এবং সেই বড় প্রত্যাশা নিয়েই কিন্তু বাংলাদেশ স্বাধীন হয়। এই যে এত লক্ষ প্রাণের বিনিময়ে আমরা একটা স্বাধীন জাতি হলাম, স্বাধীন রাষ্ট্র হলো। হ্যাঁ, এই রাষ্ট্রটা অনন্তকাল টিকে থাকবে, হ্যাঁ, এটাই তো আমাদের প্রত্যাশা। এবং এই রাষ্ট্রে একটা সামগ্রিক উন্নয়ন হবে, টেকসই উন্নয়ন হবে। আমাদের কৃষক কৃষাণের মুখে, শ্রমিক কৃষকের মুখে হাসি ফুটবে। দুঃখী মানুষের, ওই বঙ্গবন্ধু বলতেন দুঃখী মানুষের মুখে, আমার দুঃখী মানুষের মুখে হাসি ফুটাতে চাই। তো এই দুঃখী মানুষগুলোর কথা তো ভাববার লোকের এখন আকাল। এই যে মহামারীর আকাল, হ্যাঁ, সেই রকম আমাদের দেশেও এখন কিন্তু দুঃখী মানুষের কথা ভাববার মানুষের সংখ্যাটা কিন্তু কমে গেছে। এই মানুষের সংখ্যাটা বাড়াতে হবে। আমাদের মানে যারা পণ্ডিত, আমাদের যারা শিক্ষক ছিলেন, তারা বহুজন ছিলেন অতি মানব, মহামানব, মনীষী। প্রফেসর রাজ্জাক থেকে শুরু করে প্রফেসর আবু মাহমুদ, হ্যাঁ, প্রফেসর মোশাররফ হোসেন, প্রফেসর নুরুল ইসলাম, প্রফেসর রেহমান সোহান, প্রফেসর আনিসুর রহমান, সর্দার ফজলুল করিম, এরা কিন্তু জগৎ বিখ্যাত মানুষ। হ্যাঁ, এই মানুষগুলোর আলোতে আমরা আলোকিত হয়েছি, কিন্তু সে আলোর রেখাটা এখন কিন্তু মিলিয়ে যাচ্ছে, হারিয়ে যাচ্ছে, তলিয়ে যাচ্ছে। আমরা আবার জেগে উঠি, আমরা আবার আমাদের ওই যে স্বাধীন দেশ, আমরা বুক ফুলিয়ে বুক চিতিয়ে, হ্যাঁ, সুন্দরবন যেরকম বুক চিতিয়ে বাংলাদেশকে রক্ষা করে, আমাদের দেশের কৃষক কৃষাণী বাংলাদেশকে কিন্তু রক্ষা করছে। শ্রমিক, হ্যাঁ, ওই যে পাটকল শ্রমিক, শর্টকল শ্রমিক, বস্ত্র শ্রমিক, হ্যাঁ, তাদের কথাটা একটু ভাবি। আমরা অনেক শুধুমাত্র ধন্যবাদ। 1200 লোক 1500 লোকের উন্নয়ন চাই না, উন্নয়ন চাই 17 কোটি 18 কোটি 20 কোটি মানুষের উন্নয়ন। অনেক ধন্যবাদ সাংবাদিক কামরুল ইসলাম এবং এনবিআর এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন, আপনাদের তিনজনকেই অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে দেশের কথা দশের কথা অনুষ্ঠানে যোগ দেবার জন্য। দর্শক, আপনারা শুনলেন যে দুর্নীতির কম বেশি এই প্রসঙ্গ নিয়ে আলাপ করতে গিয়ে আমাদের তিনজন অতিথি আসলে একাধারে তারা ভীষণ রকম হতাশার কথা যেরকম ব্যক্ত করেছেন, এবং কেন আমাদের রাষ্ট্রের মানে আমাদের এই রাষ্ট্রযন্ত্রের একেবারে রন্ধ্রে রন্ধ্রে মজ্জায় মজ্জায় এত দুর্নীতি কি করে গেড়ে বসেছে, সেটি নিজেরাও তারা কিছু কিছু ক্ষেত্রে স্পষ্ট ভাষায় বললেন, কিছু কিছু ক্ষেত্রে আড়াল আবডাল রেখে তারা বললেন। কিন্তু তারা আবার আশাবাদও ব্যক্ত করেছেন যে এখান থেকে বেরিয়ে আসবার সুযোগ কিন্তু চলে এখনো যায়নি, বরং এখনই সময় যদি সকলে মিলে একসঙ্গে কাজ করা যায়, যদি জবাবদিহিতা নিশ্চিত করা যায়, যদি বিচারহীনতা সংস্কৃতি থেকে বের হয়ে আসা যায়, এবং যদি যেটি অপরাধ, যেটি অন্যায়, সেটি যে দলের বা যারই হন না কেন তাকে যদি নিশ্চিত করে যদি অপরাধের সাজা নিশ্চিত করা যায়, তবেই হয়তো এই সংস্কৃতি যারা, যেটি অধ্যাপক কার্জন বারবার বলছিলেন যে গ্রুমিং করা বা সংস্কৃতির ভিতর দিয়ে একটি শিশু বড় হতে হতে আমরা দেখতে দেখতে শিখতে থাকি যে আমাদেরকে ন্যায় নীতি এবং সৌন্দর্যবোধের চর্চার ভিতরে যেতে হবে, তবেই হয়তো একটু সময় লাগলেও হয়তো এখান থেকে বেরিয়ে আসা সম্ভব বলে মনে করছেন আমাদের সঙ্গে যারা অতিথি ছিলেন তারা। আপনারাও আশা করছি যে যেখানে আছেন নিজের জায়গা থেকে এই দেশ
50 বছর আমরা স্বাধীনতার উদযাপন করতে যাচ্ছি, কিন্তু স্বাধীনতা অর্থবহ হবে না যদি না গরিব দুঃখী মানুষের মুখে, কৃষাণী শ্রমিকের মুখে হাসি না ফোটে, যদি না এই যে ধনবৈষম্য বিরাজ করছে তার যদি কিছুটা হলেও আমরা কমিয়ে আনতে না পারি, তবে এই স্বাধীনতা হয়তো অর্থবহ হবে কিনা সেটি একটি বড় প্রশ্ন হয়ে রইবে। আজ আর কথা বাড়াবো না, আপনারা এতক্ষণ আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক ধন্যবাদ। আবারও দেখা হবে আগামীকাল, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।